আপনি এই প্রশ্নটা আমাকে কেন করছেন যে আওয়ামী লীগ দাঁড়াতে পারবে কি পারবে না? এদেশে ৩০% ভোট আওয়ামী লীগের, এদেশে কয়েক কোটি সমর্থক আওয়ামী লীগের, এদেশে ডেডিকেটেড কয়েক লক্ষ কর্মী আছে আওয়ামী লীগের। তারা দাঁড়াতে পারবে না কেন? এই ৭২ সংবিধান নিয়ে কিন্তু আওয়ামী লীগ বিএনপি এক বিন্দুতে মিলেছে এবং নানান আরো ইস্যু নিয়ে কিন্তু আওয়ামী লীগ এক বিন্দুতে বিএনপির সঙ্গে মিলিত হতে থাকবে। এদের কিন্তু আওয়ামী লীগের সঙ্গে বিএনপির যে সম্পর্কটা তৈরি হবে, যদি হয় ভবিষ্যতে, সেটা হতে পারে কৌশলগত সম্পর্ক। ইতিহাস বলে যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ একই সাথে সবচেয়ে বেশি আন্দোলনে তারা পটু। এটা একেবারেই আপনার ৭১-এর আগে থেকেই শুরু হয়েছে। গণ অভ্যুত্থানে হয়েছে ৬৯-এর, তারপর ৬৬-র ৬ দফায় হয়েছে, ৫২-র ভাষা আন্দোলনে হয়েছে। বারবার আওয়ামী লীগ প্রমাণ করেছে যে তারা আসলে আন্দোলনে খুবই শক্তিশালী। আওয়ামী লীগ বিরোধী দলে আরো বেশি শক্তিশালী, কারণ আওয়ামী লীগের কর্মীরা ডেডিকেটেড হয়। আওয়ামী লীগ ফিরে আসার যে সুযোগটা তৈরি হয়েছে, এটা শুরু থেকেই হয়েছে। কিন্তু জামাতে ইসলাম বলেছে আওয়ামী লীগকে ক্ষমা করে দিবে, বিএনপি বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে তো আমরা না, আমরা রাজনৈতিক দল হিসেবে আরেকটা রাজনৈতিক দলকে কেন আমরা নিষিদ্ধ করব, আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিবে হচ্ছে জনগণ। এটা ছিল বিএনপির বক্তব্য। কিন্তু কোন ইতিহাসেই আগামী ৫০০ বছর, ১০০০ বছরে, কিয়ামত পর্যন্ত কোনো কিছু ৭১-এর চেয়ে বড় হতে পারে না। কিছু অতি উৎসাহী চুল পাকনা লোক, চুল পাকনা তেলবাজ চাটুকার যারা আওয়ামী লীগের মধ্যে ছিল, যারা আওয়ামী লীগকে এই পর্যায়ে নিয়ে আসছে, এই চাটুকারদের হচ্ছে শেখ হাসিনা লালনও করেছে। এটা সত্যি। উনি খুশি হয়েছেন বারবার, হয়তো মজা নিয়েছেন যে কত বড় চাটুকার আমার চোখের সামনে ঘুরছে। এই চাটুকার হয়তো বুঝতে পারেনি যে আমাকে কোন জায়গায় শেখ হাসিনা মূল্যায়নটা করছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে আওয়ামী লীগ কিভাবে ডিফেন্স করবে, যেখানে ভিডিওতে বলছে স্যার একটাকেই গুলি করে একটাই পরে বাকিগুলো আবার উঠতে পড়ে। আসসালামু আলাইকুম, সঙ্গে আছি খান নাজম ই এলাহি। প্রিয় দর্শক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং তাতে জানিয়েছেন যে আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাসে তারা সর্বাত্মক আন্দোলনের ডাক দিয়েছে এবং হরতালের মতো কর্মসূচি তারা দিতে পারে এবং সে সঙ্গে তাদের যে স্টেক হোল্ডাররা রয়েছে তাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে। আমরা সেসব বিষয় নিয়ে কথা বলবো। আসলে কি আওয়ামী লীগ মাঠে দাঁড়াতে পারবে? তাদের আন্দোলন সফল হবে? সঙ্গে আছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম। আকরাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ নজম ভাই। জি নজম ভাই। আকরাম, আওয়ামী লীগ মাঠে দাঁড়াতে পারবে কি? আসলে তারা আন্দোলনে যেতে চাচ্ছে, এটা কি করে সম্ভব? এটা অনেকের কাছে তো এটা বিস্ময় লাগছে। আপনি এই প্রশ্নটা আমাকে কেন করছেন যে আওয়ামী লীগ দাঁড়াতে পারবে কি পারবে না? এদেশে ৩০% ভোট আওয়ামী লীগের, এদেশে কয়েক কোটি সমর্থক আওয়ামী লীগের, এদেশে ডেডিকেটেড কয়েক লক্ষ কর্মী আছে আওয়ামী লীগের। তারা দাঁড়াতে পারবে না কেন? অবশ্যই দাঁড়াতে পারবে, কিন্তু কতক্ষণ টিকতে পারবে আপনার এই প্রশ্নটা করা দরকার ছিল। হ্যাঁ, বাহাউদ্দিন নাসিম যে বক্তব্য দিয়েছেন, বাহাউদ্দিন নাসিম তার রাজনৈতিক ইতিহাস বেশ বর্ণাঢ্য। এখন বাহাউদ্দিন নাসিম যে বক্তব্যটা দিয়েছেন যে ২১শে ফেব্রুয়ারিকে সামনে রেখে তারা কর্মসূচির কথা ভাবছে, তিনি বলেছেন যে প্রথমে ছোট ছোট কর্মসূচি তারা দিতে চাচ্ছেন এবং সর্বশেষ তারা যেটা করতে চান সেটা হচ্ছে সর্বাত্মক হরতাল সারা দেশে দিতে চান। যে সাংবাদিক মহসিন কবির, আমার ব্যক্তিগত পরিচিত, আমার কলিগও সে, মহসিন কবিরের প্রশ্ন ছিল যে ভাই কাদেরকে নিয়ে করবেন? তখন বলেছে দেখ কেন করবো না, আমরা আমাদের যে 14 দল রয়েছে সেই 14 দলের সঙ্গে আমরা অলরেডি আলোচনা করেছি, পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক যে সংগঠন রয়েছে তাদের সঙ্গে আমরা আলোচনা করছি এবং আলোচনা করে আমরা মোটামুটি এই ধরনের একটা সিদ্ধান্তে পৌঁছেছি যে আমরা ২১শে ফেব্রুয়ারিকে সামনে রেখে চূড়ান্ত ধরনের অর্থাৎ সরকার পতনের মতো একটা প্রোগ্রাম আমরা দিতে চাই। এখন প্রশ্ন হচ্ছে, তারা এই সরকারের পতন ঘটিয়ে কাকে আনতে চাচ্ছে? শেখ হাসিনা অবভিয়াসলি। আওয়ামী লীগের নেত্রী কে? শেখ হাসিনা। শেখ হাসিনা তো এখনো আওয়ামী লীগের পথ ছাড়েননি, বা আওয়ামী লীগ থেকে তিনি পদত্যাগও করেননি, বা আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করা হয়নি। তাহলে শেখ হাসিনা। এবং তিনি তো এটা বলেছেন, বাহাউদ্দিন নাসিম বলেছেন, খুব এটাকে আমি এক ধরনের কি বলবো, আত্মবিশ্বাস বা দাম্ভিকতা আমি শব্দটা যদি ব্যবহার করি তাহলে বাহাউদ্দিন নাসিমের বক্তব্যে সেটা পাওয়া গেছে যে শেখ হাসিনা এই দেশের জনগণ
আমি আপনাকে বলেছিলাম যে আসলে জনগণ বিপদে থাকে, যে জনগণ কার, ঠিক আছে? জনগণ কারা? বিধি তুমি বলে দাও আমি কার, একটি মানুষ না দুটি মানুষ একটি মনের দাবিদার, একটা বাংলা সিনেমার গান আছে। এখন জনগণ তো প্রতিদিন বলে যে আমি কার, আমি কি আওয়ামী লীগের, আমি কি বিএনপির, নাকি আমি জামাত ইসলামের, নাকি আমি আসলে নাকি আমি আমার পরিবারের। মানুষ আসলে কার সেটা প্রমাণ করতে করতে তার জীবন চলে যায়। হ্যাঁ, আপনি দেখবেন কোন সন্তান যখন ভালো কিছু করে তখন বাবা তার সন্তান বলে, মা তার সন্তান বলে। আবার সন্তান যখন দুষ্টামি করে, তার নামে যখন নালিশ আসে বা রেজাল্ট খারাপ করে, তখন বাবা বলে তোমার সন্তান, মা বলে তোমার সন্তান। এইখান থেকে যে শুরুটা হয় আসলে আমি কার, এটা প্রমাণ দেওয়াটাই হচ্ছে ডিফিকাল্ট। এখন বাহাউদ্দিন নাসিম যেটা বলেছেন, তারা অতীতে ইতিহাস বলে যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ একই সাথে সবচেয়ে বেশি আন্দোলনে তারা পটু। তাদের ইতিহাসটা এরকম, তারা লগি বৈঠার মিছিল করে, তারপর হরতাল করে, কিন্তু নানান কিছু তারা করেছে অতীতে। এটা একেবারেই আপনার ৭১-এর আগে থেকেই শুরু হয়েছে। গণ অভ্যুত্থানে হয়েছে ৬৯-এর, তারপর ৬৬-র ৬ দফায় হয়েছে, ৫২-র ভাষা আন্দোলনে হয়েছে। বারবার আওয়ামী লীগ প্রমাণ করেছে যে তারা আসলে আন্দোলনে খুবই শক্তিশালী। বিরোধী দলে আরেকটা কথা বলে যে আওয়ামী লীগ বিরোধী দলে আরো বেশি শক্তিশালী, কারণ আওয়ামী লীগের কর্মীরা ডেডিকেটেড হয়। এখন ধরেন আপনার কাছে যদি মনে হয় যে আওয়ামী লীগের সমর্থন করছি আমি, বিষয়টা এরকম না। হ্যাঁ, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমাদের যে আলোচ্য বিষয় যে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে এবং কি ধরনের কর্মসূচি হতে পারে। আপনি জানেন যে গত বৃহস্পতিবার থেকে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বেশ উত্তাপ ছড়াচ্ছে। বুধবার যখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসিতে ইন্টারভিউ দেন, তারপর থেকে কিন্তু ডক্টর ইউনূসের স্থায়িত্ব, ইউনূসের নিরপেক্ষতা, এসব নিয়ে কিন্তু আলোচনাটা শুরু হয়। এবং আপনি জানেন যে মানব জমিন একটা রিপোর্ট করেছে, সেখানে একটা ইঙ্গিত দিয়েছে যে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কিছু কিছু জায়গায় মিলে যাচ্ছে। হ্যাঁ, তো আওয়ামী লীগ বিএনপি এমন রাজনৈতিক দল, এরা যখন প্রয়োজন পড়ে তখন এক হয়। অতীতেও হয়েছে, স্বৈরাচার বিরোধী, এরশাদ বিরোধী আন্দোলনে তারা এক হয়েছিল। ইভেন এমনও হয়েছে জামাতের সঙ্গে কিন্তু শেখ হাসিনা সম্পর্ক তৈরি করেছিলেন। এটা রাজনৈতিক কারণে আওয়ামী লীগ প্রয়োজনে পারে বা করে। এখন আওয়ামী লীগের যে বর্তমান ১৪ দল, তাদের অস্তিত্ব তো খুঁজে পাওয়া দুষ্কর। তার মধ্যে ধরেন সবাই যারা যারা ছোট ছোট দল, তো এদের অনেকে আবার ভেতরে, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন থেকে শুরু করে অনেকেই ভেতরে। এদিকে জাতীয় পার্টি তো কার যাবে আসলে, জাতীয় পার্টির ওই গান যে আমি আসলে কার। এখন জাতীয় পার্টির অস্তিত্ব সংকটে ভুগছে। এদের মধ্যে গ্রুপিং, জাতীয় পার্টির মধ্যে গ্রুপিং রয়েছে, আপনার রওশন এরশাদের একটা গ্রুপ, তারপর রয়েছে জিএম কাদেরের একটা গ্রুপ, এখানে নানান কাহিনী। এছাড়াও কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরে মানে আওয়ামী লীগ যে তাদের জোর করে কৌশলে নিয়েছে, সেরকম একটা বয়ান কিন্তু তারা সেটা আসলে এরা আসলে অসহায় ছিল, এদেরকে আপনি বাদই দেন, নিরীহ হিসেবে এদেরকে ছাড় দেন, এরা অবলা। হ্যাঁ, অবলা রাজনৈতিক দল হচ্ছে জাতীয় পার্টি। এখন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম যে বক্তব্য দিয়েছে, এটাকে আওয়ামী লীগের অফিসিয়াল বক্তব্য হিসেবে ধরা যেতে পারে। গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আওয়ামী লীগের লোকজন বেশ তুলপার করে ফেলছে। আমি সকাল থেকে বেশ কয়েকটা ফোন কল পেয়েছি যে কি হচ্ছেটা কি, আসলে ঘটনাটা কি। আমি বলছি অফিসিয়ালি কোনো বক্তব্য তো আওয়ামী লীগের কাছ থেকে এখনো পাওয়া যায়নি। আমি ব্যক্তিগতভাবে আমার পরিচিত যারা, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করেছি। তারা বিকেল পর্যন্ত বলেছে যে না, আমাদের এখনো দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত আসেনি। তো এখন হঠাৎ করে মহসিনকে ইন্টারভিউ দিয়ে দিলেন বাহাউদ্দিন নাসিম। মহসিন ইন্টারভিউ সেটা করে মোটামুটি তো একটা তুলপার করেই ফেলেছে। এখন মহসিনের সঙ্গে ব্যক্তিগতভাবে আমি কথা বলিনি এখনো, যে কি বিষয়টা আরো হয়তো জানা যাবে মহসিনের সঙ্গে পার্সোনালি কথা বললে যে কতটুকু আসলে কথা হয়েছে। এখন মহসিনের প্রশ্ন ছিল যে ভাই, শেখ হাসিনা কি ফিরবে কিনা। তো বলেছে হ্যাঁ, শেখ হাসিনা ফিরবে। বলছে কিভাবে ফিরবে, বলছে দেশের জনগণ শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসবে। কেন নিয়ে আসবে? বলছে যে ৫ই আগস্টের পর থেকে এই দেশের জনগণের স্বার্থ রক্ষা হচ্ছে না। কৃষক তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, শ্রমিক তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সমস্ত মানুষ এখন শেখ হাসিনাকেই চাইছে, যার কারণে শেখ হাসিনা বীরের বেশে বাংলাদেশের মাটিতে ফিরে আসবে এবং এদেশের জনগণ তাকে বরণ করে নেবে। এই ছিল বাহাউদ্দিন নাসিমের বক্তব্য। নাসিমকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কোথায় এখন,
তো তিনি বলেছেন, দেখেন আমি আত্মগোপনে আছি, কোথায় আছি সেটা জানা দরকার নেই, আত্মগোপনে আছি। কেন গোপনে আছেন তার জবাবে তিনি বলেছেন যে দেখেন 5ই আগস্টের পর থেকে যে পরিমাণে মামলা হচ্ছে, হামলা হচ্ছে, গুম হচ্ছে, খুন হচ্ছে, গ্রেফতার হচ্ছে, এই সবের ভয়েই তিনি আসলে এখন আত্মগোপনে আছেন, এটি তার কথায় প্রমাণ হয়। এবং তিনি এটাও বলেছেন যে তার বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে। এই খেলাটা তো আসলে আওয়ামী লীগ শুরুই করেছিল, আওয়ামী লীগের খেলাটাই এখন বিএনপি খেলছে বা অন্যান্য রাজনৈতিক দলগুলোই খেলার চেষ্টা করছে। এটা হচ্ছে মূল ব্যাপার। আকরাম, এই যে রাজনীতির মাঠে আওয়ামী লীগ ফিরতে চাচ্ছে, এই, আগে আমরা যেমনটি দেখেছি বা যেগুলো আমরা শুনেছি যে ইসকন লীগ হিসেবে আসছে, না আনসার লীগ হিসেবে আসছে, না হিন্দু লীগ হিসেবে আসছে, আসলে এরকম কোনো কিছু আবার হবে কিনা আপনার কি মনে হচ্ছে? দেখেন ব্যাপারটা হচ্ছে কি যে আওয়ামী লীগ, ইসকন লীগ, অমুক লীগ, তমুক লীগ, এখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, এরকম কয়েকটা লীগ ওদের আছে। এরপরে ভিখারি লীগ পর্যন্ত হয়েছে, ফুটপাত লীগ হয়েছে, শিশু লীগ পর্যন্ত হয়েছে। হ্যাঁ, নানান লীগ কিন্তু হয়েছে। এখন এইগুলোর আওয়ামী লীগের কোনো স্বীকৃতি আসলে নাই। এখন যেহেতু আওয়ামী লীগ বড় একটা রাজনৈতিক দল, তাদের অসংখ্য লোকজন আছে এবং ছাত্রলীগকে যেহেতু অলরেডি নিষিদ্ধ করে ফেলা হয়েছে, তাদের যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য যে লীগগুলো আছে সেগুলো তো আছে। তো তারা তো আসলে বিভিন্ন জায়গায় এখন মিলেমিশে আছে এবং বাংলাদেশের যারা হিন্দু তাদের একটা অংশ কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তো তারা বিভিন্ন পরিচয়ে ফিরে আসার চেষ্টা করেছে। এগুলো আসলে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু অতি উৎসাহী মানুষ এগুলো করেছে দলকে বিপাকে ফেলার জন্য বা বিতর্কিত করার জন্য, বা সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক গুজব ছড়াচ্ছে। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে এবারে বাহাউদ্দিন নাসিম যেভাবে বলেছেন এটা খুব সংগঠিতভাবে তারা আসছে? সম্ভবত, কারণ বাহাউদ্দিন নাসিম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্যে একজন, এবং ধরে নেওয়া হচ্ছে তিনি সামনে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হবেন, কারণ ওবায়দুল কাদেরকে অলরেডি আওয়ামী লীগ ডিলিট করে দিয়েছে। এটুকু হচ্ছে ভেতরের খবর। এখন বাহাউদ্দিন নাসিম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে যখন কোনো স্পিচ তিনি দেন তখন ধরে নিতে হয় যে সেটা অফিসিয়াল বক্তব্য। এবং এইখানে আপনি দেখেন আওয়ামী লীগ ফিরে আসার যে সুযোগটা তৈরি হয়েছে এটা শুরু থেকেই হয়েছে। কিন্তু জামাতে ইসলাম বলেছে আওয়ামী লীগকে ক্ষমা করে দিবে, বিএনপি বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে তো আমরা না, আমরা রাজনৈতিক দল হিসেবে আরেকটা রাজনৈতিক দলকে কেন আমরা নিষিদ্ধ করব, আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিবে হচ্ছে জনগণ, এটা ছিল বিএনপির বক্তব্য। এখন ৭২ সংবিধান সবচেয়ে মূল আলোচ্য বিষয়। যখনই সংস্কার কমিশন বা আপনার ছাত্র সমন্বয়ক থেকে শুরু করে উপদেষ্টা পরিষদের অনেকেই যখন ৭২ সংবিধানকে তারা হাত দিয়েছে পরিবর্তন করার জন্য, তখনই কিন্তু বিএনপির পক্ষ থেকে একটার পর একটা বাধা আসতে শুরু করে। এই ৭২ সংবিধানে কিন্তু পরিবর্তনে হাত দিলে কিন্তু আওয়ামী লীগের আপত্তি আছে। এই জায়গাটায় এসে আওয়ামী লীগ এবং বিএনপি একই বিন্দুতে মিলে গেছে। আপনি যখন দেখবেন আওয়ামী লীগের তো অস্তিত্ব আপাতত সংকট রয়েছে, সামাজিকভাবে আওয়ামী লীগ মোটামুটি বিচ্ছিন্ন, কারণ আওয়ামী লীগের লোকজন এখনো প্রকাশ্যে এসে তো বলতে পারছে না যে আমি আওয়ামী লীগ করি। এটা কতটুকু সময় লাগবে বা জনগণ কতটুকু অ্যাকসেপ্ট করবে সেটা হচ্ছে পরের ব্যাপার। এখন ব্যাপারটা হচ্ছে যে বিএনপি অলরেডি জামাতের সঙ্গে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, ছাত্রদের সঙ্গে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো যাচ্ছে না, সেটা হয়তো সময়ে ঠিকও হয়ে যেতে পারে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাদের একটা সংঘর্ষ তো আমরা মোটামুটি দেখতেই পাচ্ছি। তিনি বলেছেন যে ইউনূস নিরপেক্ষ আসলে কতটুকু থাকবেন বা নিজেকে প্রমাণ করতে পারবেন সেটাও একটা ব্যাপার। তো এই ৭২ সংবিধান নিয়ে কিন্তু আওয়ামী লীগ বিএনপি এক বিন্দুতে মিলেছে এবং নানান আরো ইস্যু নিয়ে কিন্তু আওয়ামী লীগ এক বিন্দুতে বিএনপির সঙ্গে মিলিত হতে থাকবে। এদের কিন্তু আওয়ামী লীগের সঙ্গে বিএনপির যে সম্পর্কটা তৈরি হবে যদি হয় ভবিষ্যতে, সেটা হতে পারে কৌশলগত সম্পর্ক। আকরাম, একটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে এই যে জামাত, বিএনপি বা অন্যান্য যে দল রয়েছে তাদের মধ্যে যে ঐক্যহীনতা অর্থাৎ মতানৈক্য দেখা দিয়েছে আওয়ামী লীগের ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে, এটি কি আওয়ামী লীগকে আবার মাঠে নামাতে সহযোগিতা করছে কিনা? অবশ্যই করছে। আওয়ামী লীগকে তো ধরেন, আওয়ামী লীগ হচ্ছে এমন একটা ব্যাপার যে তারা তো আসলে গণতন্ত্রকে আসলেই তারা হত্যা করেছে দেশে, এটা সত্যি। একাধিকবার ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাহলে মানুষ কি আশা করেছিল? সাধারণ মানুষের কথা যদি বলি, মানুষ যেটা মনে করেছিল যে 5ই আগস্ট যেভাবে ঘটেছে, শেখ হাসিনা যেভাবে পতন হয়েছে, আগামী 20 বছরে হয়তো আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে। কিন্তু এই যে রাজনৈতিক দলগুলো এবং অন্তর্বর্তী সরকারের যে ভূমিকা, এখান থেকে কিন্তু আওয়ামী লীগের পথ অনেকটাই মনে হচ্ছে সহজ হয়ে আসছে। এখন জনগণ ভোটের মাঠে কতটুকু করবে সেটা অন্য ব্যাপার। হ্যাঁ,
এটা হচ্ছে আলোচনার বিষয়। যেহেতু বিএনপির কোনো প্রতিক্রিয়া এখনো সরাসরি নেই, জামাতে ইসলামের সরাসরি কোনো প্রতিক্রিয়া নেই, তার মানে এই দুইটাই তো বড় রাজনৈতিক দল বাংলাদেশে। তো সেই দিক দিয়ে বিবেচনা করলে তো মনে হয় যে আওয়ামী লীগের আসলে একটু হালে পানি পাওয়ার মতো অবস্থা হয়েছে। এবং যেটা আমরা লক্ষ্য করেছি আসলে রাজনীতির মাঠে যে জুলাই বিপ্লবের যে ঐক্য ছিল, যে চেতনা ছিল, সেটি কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কিছুটা ম্লান হয়েছে। এটি কিন্তু আওয়ামী লীগকে অনেক সাপোর্ট দিচ্ছে। এটা ম্লান হওয়ার তো কারণ ছিল। কারণ হচ্ছে কি, আমি আপনাকে বলি, আপনি কখনো শেকড় ভুলতে পারবেন না। আপনি যদি শেকড় ভুলে যান তখনই কিন্তু আপনার অস্তিত্ব সংকটে আপনি ভুগবেন। এই বাংলাদেশের জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের গর্ভ থেকে, তাই তো? নিশ্চয়। বাংলাদেশ নামক যে দেশটি স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশে জন্ম হয়েছে, সেটা জন্ম হয়েছে ৭১-এর ভেতর থেকে। সেই ৭১-কে মুছে ফেলে যদি আপনি ২৪-কে বড় করতে চান, আপনি যদি পিতৃ পরিচয় মুছে ফেলতে চান, আপনি যদি মায়ের পরিচয় মুছে ফেলতে চান, তাহলে তো আপনার পরিচয়টা কেমন হবে সেটা আপনি একবার ক্যালকুলেশন করেন। জুলাইয়ের যে বিপ্লব, সেটাকে ছোট করে দেখা হচ্ছে না, এটা এই দেশের ইতিহাস। অবশ্যই। কিন্তু কোন ইতিহাসেই আগামী ৫০০ বছর, ১০০০ বছরে, কিয়ামত পর্যন্ত কোনো কিছু ৭১-এর চেয়ে বড় হতে পারে না। আকরাম, যেমনটি আমরা দেখেছি যে এরশাদ বিরোধী যে আন্দোলন ছিল, স্বৈরাচার বিরোধী আন্দোলন ১৯৯০-এর দিকে, তো সেটিও কিন্তু এখন স্মরণ করা হয়, অর্থাৎ কোনো আন্দোলনকে ছোট করে দেখা হয় না। কিন্তু আপনি ৭১-কে ছোট করে অন্য কাউকে বড় করার যদি আপনি চিন্তা করেন, তাহলেই আপনি ভুলটা করবেন। এটা কেউ মেনে নেবে না, এটা কখনোই। আমি বললাম তো, কিয়ামত পর্যন্ত ৭১-এর চেয়ে বড় কিছু বাংলাদেশের ইতিহাসে ঘটবে না। এটা করতে গিয়ে কিন্তু ভুলটা হয়েছে। বিএনপি ৭১-এর চেতনাকে মুছতে চাচ্ছে না, ৭২-এর সংবিধানকে মুছতে চাচ্ছে না। আওয়ামী লীগ তো প্রশ্নই ওঠে না ৭১-এর চেতনার বাইরে যাওয়ার। তাহলে এখানে বড় দুটো ইস্যুতে আওয়ামী লীগ বিএনপি একই বিন্দুতে মিলিত হয়েছে এবং জামাতকে ধরে নেওয়া হয়, বা জামাত তো সত্যি আসলে স্বাধীনতা বিরোধী শক্তি ছিল, স্বাধীনতার বিপক্ষে ছিল। তাহলে বাকি থাকে সমন্বয়করা। এখন তারা আসলে কোন প্ল্যাটফর্মে খেলবেন, বা বিএনপির সঙ্গে তাদের কেমন সম্পর্ক হবে। এদিকে অনেকেই বলছেন যে আবার সেনা শাসন চলে আসে কিনা দেশে। আকরাম, মনে হয় আমার একটু কথা বলা দরকার। সেটি হচ্ছে আসলে মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ অনেক রকম মেকানিজম করেছে, মানে এমন ভাব তারা নিয়েছে যে মুক্তিযুদ্ধ তাদের মাধ্যমে সংগঠিত হয়েছে, আর কোনো অবদান নেই, মুক্তিযুদ্ধ বিক্রি করে তারা এই দেশ চালাবে। তাদের সব কথার মধ্যে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ চেতনা। এই বিষয়টি কিন্তু বর্তমান প্রজন্মের কাছে কিছুটা খটকা লেগেছে বা বিষয়টা ভালো লাগেনি। আরেকটি শব্দ যেটা, যে রাজাকার, রাজাকার, আমি রাজাকার, তুমি রাজাকার, এই যে ব্যাপারগুলো ছিল, এটিও কিন্তু হাসিনা কিছুটা হলেও বিতর্কিত করেছেন। এই জায়গা থেকে হয়তো কেউ মুক্তিযুদ্ধের জায়গা থেকে সরে আসছে। আমি আপনাকে একটা কথা বলি, আপনি আমাকে ট্যাগ করলেই, আপনি আমাকে সার্টিফিকেট দিলেই আমি যে ওইটা হয়ে যাব, বিষয়টা কিন্তু এরকম না। আপনি বললেই আমি সবচেয়ে খারাপ লোক, মন খারাপ করে ফেলবো, আপনি বললেই আমি পৃথিবীর সবচেয়ে ভালো লোক, আমি আনন্দে আত্মহারা হয়ে যাব, বিষয়টা কিন্তু এরকম না। এখানে ভুলটা আমার। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছে, এটা সত্যি। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের, তার আদর্শের বাইরে, তার দলের চিন্তার বাইরে গিয়ে যারা চিন্তা করেছে, তাদেরকে রাজাকার ট্যাগ দিয়েছে, তাদেরকে শিবির ট্যাগ দিয়েছে, এটা তো সত্যি। এখন শেখ হাসিনা কি নিজে মুক্তিযোদ্ধা ছিল? শেখ হাসিনা তো নিজেই মুক্তিযোদ্ধা ছিল না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধে 11টা সেক্টর ছিল, একটা সেক্টরের কমান্ডার ছিল জিয়াউর রহমান, এটা তো সত্যি, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। আওয়ামী লীগের কিছু অতি উৎসাহী মানুষ চেষ্টা করেছে জিয়াউর রহমানকে রাজাকার বানাতে। এই যে অতি উৎসাহী কিছু লোক, যে জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে পদোন্নতি দিয়েছে, যে জিয়াউর রহমানের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পারিবারিক সম্পর্ক ছিল, যদি জিয়ার ভূমিকা মুক্তিযুদ্ধে নেগেটিভ হতো, পাকিস্তানপন্থী হতো, তাহলে বঙ্গবন্ধুর মতো একজন দূরদর্শী ক্ষমতা সম্পন্ন মানুষ এত বড় ভুল করতেন? জাতীয় চার নেতা ছিল না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো বীরুত্তম। বীরুত্তম এই উপাধি কারা দিয়েছে? সেটাই তৎকালীন সরকার তো দিয়েছে।
এখানে তো জালিয়াতি করেনি, এখানে তো কোটা সিস্টেম ছিল না। তাহলে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের যে ভূমিকা সেটাকে অস্বীকার করার সুযোগ নেই। এখন আওয়ামী লীগ এটা মনে প্রাণে স্বীকার করে, সারা দেশের মানুষও স্বীকার করে, কিন্তু কিছু অতি উৎসাহী পাকনা, যাদের চুল পাকনা লোক, চুল পাকনা তেলবাজ চাটুকার যারা আওয়ামী লীগের মধ্যে ছিল, যারা আওয়ামী লীগকে এই পর্যায়ে নিয়ে আসছে, এই চাটুকারদের হচ্ছে শেখ হাসিনা লালনও করেছে, এটা সত্যি। উনি খুশি হয়েছেন বারবার, হয়তো মজা নিয়েছেন যে কত বড় চাটুকার আমার চোখের সামনে ঘুরছে। এই চাটুকার হয়তো বুঝতে পারেনি যে আমাকে কোন জায়গায় শেখ হাসিনা মূল্যায়নটা করছে। এই হচ্ছে ব্যাপার আর কি। আকরাম, আপনি কিছুক্ষণ আগে জনগণের ব্যাখ্যা দিয়েছেন, আসলে কে জনগণ এটা নিয়ে কিন্তু অনেক মতপার্থক্য আছে, যেটা আপনার ব্যাখ্যায় আমি পেলাম। আসলে এই জুলাই বিপ্লবে প্রায় 2000-এরও বেশি শহীদ হয়েছেন, 50,000-এরও বেশি আহত হয়েছেন, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আসলে এই ঘটনার পরে কিভাবে হাসিনা দেশে আসবেন বা ক্ষমতায় আসবেন, তারা বিভিন্ন ধরনের সভা সমাবেশ করবে, জনগণ কি মেনে নেবে? দেখুন, এই প্রশ্নটা আসলে বাহাউদ্দিন নাসিমকে করা হয়েছিল, এবং যেহেতু এটার উত্তর বাহাউদ্দিন নাসিম দিয়েছেন, আমি তার মতো করে দেওয়ার চেষ্টা করছি তিনি কি বলেছেন। হয়তো এক্স্যাক্টলি নাও হতে পারে ওয়ার্ড টু ওয়ার্ড, কিন্তু এটাই তার বক্তব্যের ব্যাখ্যাটা। তিনি বলেছেন যে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ জড়িত না, কারা জড়িত সেটা বের করার জন্য আওয়ামী লীগ তৎকালীন সময়ে তদন্ত কমিশন গঠন করেছিল। সেই তদন্ত কমিশনটা এই সরকার এসে বন্ধ করে দিয়েছে। তারা প্রশ্ন তুলেছে যে কেন বন্ধ করা হলো তদন্ত কমিশন। তারা প্রশ্ন তুলেছে যে শেখ হাসিনা সেই সময় জাতিসংঘকে আহ্বান করেছিলেন যে আপনারা বাংলাদেশে আসেন, আপনারা এসে তদন্ত করে দেখেন যে এর সঙ্গে কারা জড়িত, এই হত্যাকাণ্ড, যে এই যে নৃশংসতা, এই যে লুটপাট, এই যে জ্বালাও পোড়াও, এর সঙ্গে কারা জড়িত, আপনারা আসেন, এসে আপনারা তদন্ত করে দেখেন। এখন আওয়ামী লীগ যদি বাংলাদেশে আসে, তাহলে এই দেশের এই পরিবারগুলো যারা নিহত হয়েছে বা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, সেই সব পরিবারগুলোকে যদি আওয়ামী লীগ জবাব দিতে পারে, তাহলে ওয়েল অ্যান্ড গুড। জবাব দিয়ে স্যাটিসফাই করতে পারে, যদি জবাব দিতে পারে, স্যাটিসফাইড হবে কি হবে না সেটা তো তার ব্যাপার। এখন এই যে হত্যাকাণ্ড ঘটেছে, এখন এই হত্যাকাণ্ড তো ঘটেছে, এটা তো সত্যি, এর সঙ্গে কারা জড়িত ছিল, আন্তর্জাতিক ভাবে এটা তদন্ত করা উচিত। যদি আওয়ামী লীগ আসলে জড়িত থাকে এটার সঙ্গে, এবং আওয়ামী লীগের আমলের পুলিশ তো এটা হত্যাকাণ্ডটা ঘটিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে আওয়ামী লীগ কিভাবে ডিফেন্স করবে? যেখানে ভিডিওতে বলছে স্যার একটাকেই গুলি করে একটাই পরে, বাকিগুলো আবার উঠতে পড়ে। আপনি হত্যাকাণ্ড তো করতে পারেন না, এই কামালকে বিচারের আওতায় তো আনতে হবে। ওবায়দুল কাদের ছাত্রলীগকে নির্দেশ করেছিল, অবশ্যই তাকে বিচারের আওতায় তাকে তো আনতে হবে। এই পলক ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে, আবার আমরা ইন্টারনেট বন্ধ করেছি, স্যাটেলাইটে পানি ঢুকে গেছিল, এগুলোর তো বিচার আনতে হবে। আবার হাসিনার নির্দেশে বন্ধ করেছি, হাসিনার নির্দেশে বন্ধ করেছি, এগুলো তদন্ত করতে হবে। এখন এরা শেখ হাসিনাকে কতটুকু মিডিয়ার কাছে বিক্রি করেছে, শেখ হাসিনা কতটুকু ভেতরের খবর রাখতেন, শেখ হাসিনা আসলে যে পালিয়ে গেছে, এখন বলা হয় শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। এখন শেখ হাসিনাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিতে হবে, শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে। যদি শেখ হাসিনা নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে তাহলে ভালো, আর যদি এদেশের বিচারে শেখ হাসিনা অপরাধী হয় তাহলেও ভালো। আপনি দেখেন এদেশে বিচার ব্যবস্থার কালচারটা, অনেক কথাই তো আসলে চলে আসে, অনেক কথাই বলতে হয়, আমি আসলে ওইদিকে যেতে চাচ্ছি না, কথা লম্বা হয়ে যাচ্ছে। এখন এই জুলাই আগস্টের হত্যাকাণ্ড ঘটেছে, এটা সত্যি, আওয়ামী লীগ সে সময় রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, এটাও সত্যি। এখন জবাব দিতে হবে আওয়ামী লীগকে। এখন আওয়ামী লীগ কি জবাব দিবে সেটা আওয়ামী লীগ জানে। আকরাম, একটা সময় আমাদের ছোট সময় দেখেছি যে অনেক হরতাল হতো, অনেক কিছু হতো, তো মাঝখানে এগুলো কিন্তু বন্ধ ছিল। আওয়ামী লীগে আন্দোলন সংগ্রামে সবসময় এগিয়ে থাকে, যেটি আপনি বলছিলেন, এটা নিঃসন্দেহে। তো আবারও কি সেই সংস্কৃতি চালু হতে যাচ্ছে আমাদের রাজনীতিতে? দেখেন, রাজনীতির সঙ্গে আন্দোলনের একটা পিটাপিটি সম্পর্ক আছে। প্রত্যেকটা মানুষই তার অধিকারের জন্য আন্দোলন করবে।
এখন তার আন্দোলন কতটা যৌক্তিক না সেইটা পরে ঠিক হবে। কোন আন্দোলনে সে কতটুকু আদায় করে নিতে পারবে, কোন আন্দোলন আসলে কিভাবে করবে, আন্দোলন করার অনেক ওয়ে আছে। আমরা অতীতের মতো কোন রকম জ্বালাও পোড়াও লগি বৈঠার মিছিল, আমরা অসহযোগ কোনো আন্দোলন চাই না। এই দেশটা আওয়ামী লীগের 15 বছরে অর্থ সংকটে ভুগছে, প্রচুর অর্থ লোপাট হয়েছে, বিদেশে পাচার হয়েছে। 24-এর গণ অভ্যুত্থান হলো, এইখানে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে। যেভাবে আমাদের জানমাল গিয়েছে, সেভাবে অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন যদি আরেকটা হরতাল সংস্কৃতি বাংলাদেশে ফেব্রুয়ারিতে ফিরে আসে, আরেকটা লগি বইটা ফিরে আসে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই দেশটার ভবিষ্যৎটা কি আসলে? আকরাম, আমার কাছে এটা আসলে খুবই আশ্চর্য লাগছে এ ধরনের বিষয় নিয়ে কথা বলতেও, কারণ জুলাই বিপ্লবের পরে আওয়ামী লীগ ঢাকার রাজপথে বলেন, সারা দেশে বলেন, তারা আন্দোলন সংগ্রামে মুখর হবে। আসলে জনগণ কতটুকু মেনে নিবে বা কতটা দাঁড়াতে দিতে পারবে সেটা কিন্তু সেই ফেব্রুয়ারি আসুক, সেই সময়ের অপেক্ষা আমাদের করতে সেটাই হবে। বাহাউদ্দিন নাসিম বলেছেন যে জনগণ করবে, তাহলে জনগণ সিদ্ধান্ত নিয়ে কি হবে আমরা সময়ের জন্য অপেক্ষা করি, দেখি। তবে আমি আমার জায়গা থেকে বলতে চাই যে আওয়ামী লীগকে যেটা বলতে চাই যে ভাই, অর্থনৈতিক একটা সংকট যাচ্ছে, মানুষের নাভিশ্বাস উঠে গেছে। এটা সত্যি যে এই সরকারও অনেক কিছুতে করতে ব্যর্থ হচ্ছে, এটাও সত্যি। কিন্তু আপনারা যাই করেন দেশের মঙ্গলের জন্য, প্রতিহিংসা রাজনীতি ভুলে গিয়ে যদি জনগণ আপনাদেরকে অ্যাকসেপ্ট করে, ওয়েলকাম, রাজনীতি করবেন আপনারা, কোনো অসুবিধা নেই, কিন্তু জনগণের কথা মাথায় রেখে। আপনি আমাদের সময় দিয়েছেন, জি, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম যে আন্দোলনের বা যে হরতালের ডাক দিয়েছেন ফেব্রুয়ারিতে, আসলে সেটি কতখানি সার্থক হয়ে উঠবে? জুলাই বিপ্লবের পর বাংলাদেশের ছাত্র জনতা আওয়ামী লীগকে কি মাঠে দাঁড়াতে দিবে? সময়ের অপেক্ষায় থাকতে হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।